আসসালামু আলাইকুম। বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটিতে ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, যে বিষয়টা সেটা হচ্ছে কবিতাটা যে কত দুর্বোধ্য, কতটা কঠিন, কতটা জটিল তোমাদের কাছে লাগে সেটা তোমরা স্টুডেন্ট মাত্রই জানো। তো এই ক্লাসটাতে নিশ্চয়ই সেই ভরসা এসেছো সহজ করে দেওয়ার, আর আমরা সেই কাজটাই করব। একটু ক্লাসটা যদি শেষ পর্যন্ত করো এটা বুঝতে পারবা যে শব্দার্থ, এরপর হচ্ছে ব্যাখ্যা, নানা রকম উদাহরণ উপমার মাধ্যমে এমনভাবে উপস্থাপন তোমার সামনে করা হবে যেমন তুমি আনন্দও পাবা, পাশাপাশি হচ্ছে বুঝতেও পারবে। তো আমরা কী পড়বো সেটা হচ্ছে লেখক পরিচিতি পড়বো, কবিতার যে প্রথমে যে জানতে হয় বলতে উৎস ছন্দ টন্দ যা কিছু আছে আমার প্রথমে যেগুলো জেনে নিতে হয় সেই জিনিসগুলো জানবো। তারপরে চলবো হচ্ছে মূল কবিতায়। মূল কবিতায় সব কিছু ব্যাখ্যা করে দেওয়া আছে, তারপর আমরা ক্লাসের মাধ্যমে পড়বো এই জন্যই যাতে সেটাকে মনে রাখা বুঝতে পারা ক্ষমতা আমাদের মধ্যে আরও বেশি করে হয়। তো এই যে আমরা, ঠিক আছে, এইটা ব্যাখ্যা করে পড়বো। কবিতা একটু বড়, তো সুতরাং মনোযোগ ধরে রাখাটাও অনেক কষ্টসাধ্য। তো তুমি পিরিয়ড ক্লাসটা কয়েকভাবে করতে পারো। একটা হচ্ছে দেখে দেখে করতে পারো, সামনে খাতা কলম রেখে দাগ দিয়ে লিখে করতে পারো, বইয়ের সামনে ক্লাসটা রেখে বইয়ের উপরে চিন্তা করে করে যে বুঝতে পারলাম কি না সেভাবে করে করতে পারো। আর তোমাকে কোনো প্রশ্ন থাকবে না এই ক্লাসটা করলে, তোমার আসলে কোনো প্রশ্ন থাকার কথা হয় না, কারণ কোন কোন জায়গায় কী প্রশ্ন হয় এইটা আমরা স্টুডেন্ট পড়াতে পড়াতে সেই অভিজ্ঞতার আলোকেই এখানেই প্রশ্ন করে উত্তরটা দিয়ে দিব, অর্থাৎ তোমার কোনো কোশ্চেন আর থাকবে না এরপরে আলোচনা করার পরে। তো তাছাড়াও আমাদের বইয়ের মধ্যে কিন্তু ওই এককভাবে নিজে নিজে পড়ার জন্য প্রতিটা লাইনকে একদম সহজভাবে উপস্থাপন করেও লেখা দেয়া আছে, লিখে দেয়া আছে। তো এটাও তোমাকে উপকৃত করবে, যারা পারো সেটাও দেখে নিবা। তো নিজে নিজে পড়ার জন্য পরীক্ষার আগে। তারপর হচ্ছে একটা সম্পর্ক, যে মূলত কবিতাটা পড়ার আগে আমাকে একটু বুঝে নিতে হবে যে কার কি কি লাগে, কি থেকে কি হয়েছে এবং কার সাথে কে কী ধরনের কথাটা বলে, ঘটনাটা আসলে কী ঘটেছিল। এরপরে চরিত্র বিশ্লেষণ। চরিত্র বিশ্লেষণটা তোমার সৃজনশীল লিখতে সহায়তা করবে। এরপর হচ্ছে পড়াটাকে মনে রাখতে একটু সাহায্য করবে। এরপর হচ্ছে ইয়া কি বলা যায় এটাকে, এই সাহিত্য খুঁজি ব্যাকরণ, অর্থাৎ এটা নিজেটা পড়ার বিষয়টা আমরা ক্লাসে দিব না। এরপরে এমসিকিউ অনুধাবন যা কিছু আছে সেটার জন্য আবার পার্ট পার্ট ভিডিও থাকবে, অর্থাৎ কীভাবে সৃজনশীল আসে, কোন অংশ থেকে আসে, সেটার উত্তরের জন্য কি করতে হয়, সেই ভিডিওগুলোতেও তোমাদেরকে আমন্ত্রণ জানাবো দেখার জন্য। ঠিক আছে, আমরা শুরু করতেছি। কবি পরিচিতি। কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের কবিতা তোমরা ক্লাস 8-এ পড়েছো। তারপর হচ্ছে উঠে বঙ্গবাণী। এরপরে ক্লাস 9 বা 10-এ পড়েছো শীত, কি বল, কপোতাক্ষ নদ। এরপরে এসে এখানেও তুমি পড়তেছো বিভীষণের প্রতি মেঘনাদ। তো আগে টুকটাক গালাগালি করে না করলেও এখানে এসে প্রচুর গালি দিবা যে লেখা এত কঠিন করে কেন লিখতো, আমাদেরকে কেন এত বিপদে ফেলেছে। তো যাই হোক, এটা সাহিত্যের অংশ, সাহিত্য এইটাই বলেই তোমরা পড়ো বা পড়তে হয়। তো নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। ছদ্মনাম কি? টিমোথি পেন পোয়েম। আচ্ছা, তো এইখানে একটা প্রুফে আমরা এটা ঠিক করে ফেলবো। অর্থাৎ নামটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপরে ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। টিমোথি পেন পোয়েম মানে কি? অর্থাৎ ছদ্মনাম কি জিনিস? আগে লেখকরা কোনো পত্রিকায় লেখালেখি দিতে গেলে সে একটা নাম ধারণ করত, একটা ছদ্মনাম ধারণ করত, যে তাকে যাতে সবাই সেই নামেই চেনে। ঠিক আছে, তো সেই চেনা বা নাম অনুযায়ী কী হয়ে গেছে, তার নাম হতো কি মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা কবিতার জনক বা অগ্রদূত, আধুনিক বাংলা কবিতার জনক সে। আচ্ছা, এটা মনে রাখবা কীভাবে? টিমোথি পেন পোয়েম। দেখো, একমাত্র মাইকেলের ছদ্মনামটা ইংলিশ, বাকি কোনো লেখকের ছদ্মনাম তুমি ইংলিশ পাবা না, কারণ তিনি ছিলেন বিলাতি, তিনি গেছিলেন ফরাসিতে, বাঙালি হয়েও তার বিদেশিতে মন চাইছে। তো সুতরাং এভাবে মনে রাখতে পারো তার, এই জন্য নামটাও একটু বিদেশি বিদেশি। উপাধি, মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় আধুনিক বাংলা কবিতা। আধুনিক বাংলা, আধুনিক যুগটা মানে সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে তার মাধ্যমে। 1850-এর দিক থেকে তার শুরু হয়েছে। তার জন্ম 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। যশোরে যারা থাকো তারা জানে যশোরের মানুষদের সৌভাগ্য, যশোরের মানুষদের একটা অন্যতম কৃতি ব্যক্তিত্ব হচ্ছে এই মাইকেল মধুসূদন দত্ত। তো তার নামে মেলা হয়, আসর হয়, আর অনেক কার্যক্রম তার নামে চলে। তো পিতার নাম তো দরকার নেই, মাতার নামটা কখনো কখনো আছে জাহ্নবী দেবী। জাহ্নবী কিন্তু এখন একটা নায়িকার নামও, কেউ কেউ জানো হয়তো। তো তার মার নাম সে জাহ্নবী ছিল। শিক্ষা জীবন, মায়ের তত্ত্বাবধানে গ্রামে মধুসূদন দত্তের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়, মার মাধ্যমেই হয়। তিনি কলকাতা হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হন। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে তাকে হিন্দু কলেজ কী করতে হয়, পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। সেখানে তিনি গ্রিক, ল্যাটিন ও হিব্রু ভাষার শিক্ষার সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালি সহ বহু ভাষায়
দক্ষতা অর্জন করে। তার মানে তিনি একটা দুটো ভাষা না, অনেক অনেক ভাষা তিনি পারতেন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। কর্মজীবন, মাইকেল মধুসূদন দত্ত কলকাতার প্রথমে আইন ব্যবসা শুরু করেন। মানে এটা মনে রেখো, এটাও গুরুত্বপূর্ণ। তিনি কোন কলেজে পড়েন? হিন্দু কলেজে পড়েন। তারপর সেই কলেজ ছেড়ে দিয়ে তিনি কোথায় বিদেশ চলে যান। আর সেই কলেজে থাকতে তিনি কিন্তু অনেকগুলো ভাষা পারতেন, গ্রিক, ল্যাটিন এবং হিব্রু ভাষা। তিনি সবাই যেখানে ফার্সি, আরবি, সংস্কৃত শিখে তিনি শিখছেন উল্টা আধুনিক ভাষাগুলো। তো তারপর ইংরেজি, হ্যাঁ, তিনি জার্মান ইত্যাদি সব বহু ভাষা দক্ষতা অর্জন করেন। এই কলেজে অধ্যয়নকালে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্মে। তার কাছে মনে হয় যে কি বাংলা সাহিত্য, বরং ইংরেজি সাহিত্য শিখি, আমি ইংলিশ সাহিত্যেই ভালো করতে পারবো, আমিও ইংলিশ সাহিত্যিকই হব। কিন্তু যতই হোক না কেন, মানুষ তার মাতৃভাষাকে ছাড়িয়ে যেতে পারে না। মাতৃভাষার সাথে তোমার যে বুনবর্তী, মাতৃভাষা যেমন করে মজা পাও, তুমি এটা যেভাবে অভ্যস্ত, তুমি ইংলিশে কিন্তু চিন্তা করে করে বলতে হচ্ছে, ভেবে ভেবে বলতে হচ্ছে, এইটাতে তোমাকে কিন্তু অনেকটা পিছিয়ে যায়। তো এই জন্য এটাই দরকার। কর্মজীবন, মাইকেল মধুসূদন দত্ত কলকাতা প্রথম আইন ব্যবসা শুরু করেন। তিনি শুরু করেন আইন ব্যবসা, কিন্তু সফলতা না পেয়ে সাহিত্য সাধনাকেই কর্মজীবন হিসেবে তিনি গ্রহণ করেন। জীবনী, 1843 সালের 9 ফেব্রুয়ারি 19 বছর বয়সে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন। এটা গুরুত্বপূর্ণ সাল, তাই এটা দরকার নেই, সালটা গুরুত্বপূর্ণ। 1843 সাল, তার জন্ম 24-এ। আর হ্যাঁ, তো এই পরে কত বছর বয়সে? 19 বছর বয়সে। তোমরা মাত্র মেসেজ দেখলা কিনা, যে মেসেজটা আসলো, এটা মূলত আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপে স্টুডেন্টরা তাদের যে কোনো সমস্যা বললে আমি আমার এই শুধু বই যারা সংগ্রহ করে তাদেরকে মূলত গ্রুপে অ্যাক্সেসটা দিই। তো তাদের এই বই সম্পর্কে হোক কিংবা অন্য কোনো সম্পর্ক, বাংলায় কোনো সমস্যা থাকলে তাদেরকে সে সমাধান দেই। তো 43 সালের 9 ফেব্রুয়ারি 19 বছর বয়সে মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তিনি নামের প্রথমে এই যে মাইকেল যে শব্দটা আছে, এই শব্দটা তিনি যোগ করেন। ছাত্রাবস্থাতে মধুসূদন দত্তের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। হিন্দু কলেজে ছাত্রাবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি ভাষা। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল ইচ্ছা এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা উদ্বুদ্ধ করেন। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। অর্থাৎ তিনি পরে বুঝতে পারছেন, যতই হোক আমি আমার ভাষা ছাড়া অন্য ভাষায় স্বতঃস্ফূর্ত না। তো অনেক কিছুই যদি বিশেষ অবদান বলি, তার অনেক অবদান আছে বাংলা সাহিত্যে, তার প্রচুর প্রচুর অবদান আছে। মধুসূদন 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। পয়ার কি চিনো? ওই যে 2 লাইন 2 লাইন মিল, খালি 2 লাইন 2 লাইন মিল। কবিতা বলতে আমরা যেটা বুঝি, এটা ছিল আমাদের 1000 বছর, মানে বাংলা সাহিত্য বলতে, কবিতা বলতে মানুষ সেটাই বলতো। তিনি সেটাকে ভেঙে দিয়ে নতুন কিছু জিনিস আনলেন, মানুষকে দেখলেন না সাহিত্য শুধু এই একটাই হতে পারে, আরো কিছু হতে পারে। তো তিনি 14 মাত্রা বাংলা ছন্দ বিশেষ, একটি চরণের শেষে আরেকটি চরণের মিল, ওই ছন্দের আনোর প্রথা, নির্ধারিত পদ্ধতি, বাংলা এই কবিতা প্রথাকে ভেঙে দিলেন। তার নতুন ছন্দ নিয়ে আসলেন, কি? অমিতাক্ষর ছন্দ। তবে এই ছন্দটি বাংলা অক্ষর বৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। বাংলা কবিতা চতুর্দশপদী কবিতা বা সনেটেরও কি প্রবর্তক মাইকেল মধুসূদন। তার মানে ইতালির যে একটা কবিতা লেখার স্টাইল, যে সনেট, তিনি সেটাও কি করছেন? বাংলা ভাষায় ঢুকিয়েছেন। প্রশ্ন গুরুত্বপূর্ণ, 29তম 25তম বিশেষ আসছিল। বাংলা নাটকের উদ্ভব তার মাধ্যমে, নাটকেরও কি তিনি উদ্ভব করেছেন। তার আমরা বুঝতে পারতেছি মাইকেলের অবদানের শেষ নেই, অনেক অবদান। বাংলা সাহিত্যের আধুনিকটা শুরু হয়েছে তার হাত ধরে। সাহিত্যকর্ম যদি তাকাই, মাইকেলের সময় সাহিত্য বলতে ছিল এই কাব্য, আর তো কিছু ছিলই না, বরং তিনি আরো নতুন জিনিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে নাটক, আচ্ছা প্রহসন। তখন মাইকেল মধুসূদন থাকা অবস্থা ততদিনও কি এই যে উপন্যাস তো ছিলই না, কারণ উপন্যাস প্রথম আসছে বঙ্কিম, তারপর হচ্ছে প্রবন্ধ, গল্প, ছোট গল্প যেটা, সেটাও তো ছিল না, কারণ ছোট গল্প প্রথম কে আনছে? ছোট গল্প প্রথম আনছে হচ্ছে রবীন্দ্রনাথ, সুতরাং তার আনা কথাই না। আর প্রবন্ধ এনেছে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো এটাও তার আনার কথা না। তো সুতরাং তার আমলে এগুলো কিছুই ছিল না। তার সম্পর্কে যদি আমরা একটাই জানি, সেটা হচ্ছে পাই কি, এই যে তার কাব্যগ্রন্থ আর হচ্ছে নাটক। এবার জিনিস দেখি, সেটা হচ্ছে প্রহসন। এটা আবার কি জিনিস? প্রহসন হচ্ছে ওই নাটকেরই একটা বিশেষ রূপ, অর্থাৎ হাস্যকর নাটক, আমরা যেমন ফানি নাটক বা কমেডি নাটক যেটাকে বলি। তো তার আমলে এটা কমেডি। বুড়ো শালিকের ঘাড়েরও আর কি, একেই কি বলে সভ্যতা, এই দুইটা। ঠিক আছে, তারপরে আসি হচ্ছে আমাদের কবিতার আসল পড়া কিছু, সেটা হচ্ছে উৎস। কবিতাটার উৎস যদি আমার একাই, কবিতাটা নেওয়া হয়েছে এই মেঘনাদ বধ কাব্যের বধ নামক 6ষ্ঠ সর্গ থেকে। এর কথা মানে কি, এই মেঘনাদ বধ যে কাব্যটা আছে, ঠিক আছে, মেঘনাদ বধ যে কাব্যটা আছে, সেই কাব্যের মধ্যে মোট 9টা কি আছে? মোট 9টা এই স্বর্গ আছে। সেই 9টা স্বর্গের মধ্যে
ষষ্ঠ নম্বর সর্গ থেকে আমাদের এই অংশটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর যদি তাকাই ছন্দ, ছন্দ হচ্ছে এটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, অক্ষরবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্ত ছন্দটা কি? দেখো, অক্ষরবৃত্ত ছন্দটা এরকম যে অক্ষর অক্ষরে মিল থাকে না, লাস্টে একটু মিল থাকলেই হয়েছে। কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ ওই ৮ ৮ ৫ ৫ একদম হুবহু উপর নিচ পুরোটাতে মিল থাকতে হয়, এই পার্থক্য। এই তো এটাও প্রায় ৮+৬ মাত্রার পর্বে বিন্যস্ত। এটা দরকার নেই, তোমার যে অক্ষরবৃত্ত ছন্দে এটুকু মনে রাখতে পারলে হয়েছে। বিভূষণী মেঘনাদ অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আমাদের বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে দেওয়া আছে কোনটা। এটা তুমি তো এক এক ছন্দে রচিত, বুঝতে পারতেছো না। সব যদি একসাথে দেওয়া থাকতো তাহলে ভালো হতো না। সে একসাথে ভালো করার অংশটা আমরা করে রেখেছি। তো শিখন ফল কি? যে চাচা বিভীষণের বিশ্বাসঘাতকতার বিপরীতে দেশপ্রেমিক মেঘনাদের যে রাগ ক্ষোভ, সেটা নিয়ে এই কবিতাটা বলা হয়েছে। পাঠ পরিচিতিটার কথা বলি। পাঠ পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ। কবিতা যতবারই পড়বা পাঠ পরিচিতিটা আগে একবার পড়ে নিবা। পাঠ পরিচিতিটা কি? মেঘনাদ কাব্যের ষষ্ঠ স্বর্গে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। এখন মেঘনাদ আসলে খারাপ ছিল, মেঘনাদের বাবারা খারাপ ছিল, মেঘনাদরা অসুর ছিল, দৈত্য ছিল, সব ঠিক আছে। কিন্তু লক্ষণ এই কাজটা তো ভুল করেছে, যে অন্যায় যুদ্ধ অর্থাৎ যুদ্ধের যে নিয়ম সেটা না মেনে তাকে হত্যা করেছে, এই জিনিসটা। তো রামচন্দ্রকে মানে দেবতা যে রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য লঙ্কা রাজ্য আক্রান্ত হয়। রাম কি করে? শ্রীলঙ্কা আক্রমণ করে। কাকে? রাজা রাবণ, ঠিক আছে। তো রাবণের যে শত্রুর যে দৈব কৈশল, তার কাছে অসহায় পড়েন। ভাতা কুম্ভকর্ণ পুত্র বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে পিতা রাবণ পরবর্তী দিবসের অনুষ্ঠেয় মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন, ঠিক আছে। মেঘনাদ কি করে? তার যে বড় ছেলে বীরবাহু মারা যায়। এখন আর কি করবে? যুদ্ধে জয় করতে হইলে সে তার ছোট ছেলে মেঘনাদকে দায়িত্ব দেয়, তাহলে পরবর্তী যুদ্ধ তুমিই করবা। কিন্তু লক্ষণ কি করে? যুদ্ধ নিষেধ করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রা পূর্ববর্তী নিকুম্বলা যজ্ঞাগারে ইষ্টদেবতা মানে হচ্ছে অগ্নিদেবতাদের কি করে? পূজা সম্পন্ন করে মনস্থির করেন যে যেমনি হোক আমি পূজা করব, মানে এই রামদেরকে পরাজিত করব, সেই নিয়ত করে। কিন্তু মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। এখন এই মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগেই মেঘনাদের ঘরে বলতে পারো রাজপ্রাসাদে সে ঢুকে পড়ে। কিভাবে ঢুকে? এটা হচ্ছে মায়াদেবী, আর একটা হইতেছে মেঘনাদের চাচা কে? বিভীষণ না? সেই দুইজনকে সে হাত করে নিজের দলে নিয়ে তারপরে সে ইয়াতে ঢুকে যায়, অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে বা পূজা কেন্দ্রে ঢুকে যায়। তো কপট এখানে লক্ষণ আসলে খারাপ না, মানে হিন্দু ধর্ম অনুযায়ী, কিন্তু কবিতার মধ্যে মানে লক্ষণকে খারাপভাবে দেখানো হয়েছে। তো কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাদের, এখানে লক্ষণকে ধূর্ত বা চালাক বা কপট বা প্রতারক বলা হয়েছে। তো কপট লক্ষণ নিরস্ত মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করেন যে ঠিক আছে ভাই, তুমি তো মারতে আসছো, কিন্তু যুদ্ধ ছাড়া তো হয় না, এটা তো নিয়ম না। নিয়ম হচ্ছে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করলে আমি হারতে পারলে আমি হারবো, তুমি পরাজিত হলে তুমি পরাজিত হবা, কিন্তু যুদ্ধ তো করতে হবে। কিন্তু মেঘনাদ বিস্ময় প্রকাশ করে শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশে যে মায়া বলে সম্মান করেছেন, বুঝতে বিলম্ব করে না যে তার হাত আসছে, যে বুঝছি এখানে মায়াদেবী তার চাচারাই তাকে হাত করে এখানে নিয়ে আসছে। তো যাক, এক কথা আমরা এটা পড়লে বুঝবো, মূল কথা হচ্ছে এইভাবে করেই এই লক্ষণ। আচ্ছা, তো যাক, এই জিনিসটা বোঝানোর আগে তোমাদেরকে আমি আসল যে গল্পর মানে ঘটনাটা কি সেটা বোঝার জন্য আমরা সুন্দর একটা কাহিনী তোমাদের দিয়ে দিচ্ছি সার সংক্ষেপে। সবসময় এই জিনিসটা পড়বা, সম্পর্কটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এই যে যাদের কাছে বই আছে তারা বইয়ের এই অংশটাতে আসো, এই অংশটা বের করে আমাদের সাথে ধরো। এই যে এই অংশটা ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। দেখো, এক নজরে পুরো গল্পটা বুঝবো। সেটা হচ্ছে দেবতা। এই পুরো কবিতার মধ্যে আমরা দুইটা অংশ দেখতে পাই, দুইটা পার্ট। একটা হচ্ছে দেবতাদের অংশ, আর একটা হচ্ছে অসুর বা রাক্ষস বা দৈত্যদের অংশ। দেবতারা কারা? দেবতাদের মধ্যে হচ্ছে আসে দশরথ। দশরথ 3টা বিয়ে করছে। 3 বিয়ের মধ্যে এক বইয়ের নাম হচ্ছে কৈশল্যা, কৈকেয়ী, একটা হচ্ছে সুমিত্রা। তোমরা হচ্ছে কৈকেয়ী আর কৈশল্যা নাম মনে রাখার দরকার নেই, তোমরা মস্ত করবো হচ্ছে সুমিত্রার নাম। কার নাম? সুমিত্রার নাম সবসময় মনে রাখবা। এখন এই সুমিত্রার মধ্যে যে কৈশল্যা ঘরে যে সন্তান তার নাম হচ্ছে রাম। কৈকর ঘরের যে সন্তান হয় তার নাম ভরত। সুমিত্রা ঘরে 2টা সন্তান হয়, একটা নাম হচ্ছে লক্ষণ আর একটা হচ্ছে শত্রুঘ্ন। তো শত্রুঘ্ন বাদ দাও, তোমাদের মনে রাখতে হবে লক্ষণের নাম। কার নাম মনে রাখতে হবে? লক্ষণের নাম।
এখন বড়দের নাম মনে রাখা দরকার নেই, কৈশল্যা কৈকি কিছু দরকার নেই, খালি এতটুকু মনে রাখো এই রাম আর লক্ষণ তাহলে কি ছিল, রাম আর লক্ষণ ছিল হচ্ছে দুই ভাই। লক্ষণের মার নাম কি, লক্ষণের মার নাম হচ্ছে সুমিত্রা, এইটুকু তোমাদের লাগবে। এছাড়া বাকি যেইগুলো আছে সেইগুলোকে তোমাকে দেখতে হবে না, এখানে দেওয়ার কাজ দিয়ে দিছি আমি, খালি রাখতে পারতাম, তাহলে কনফিউশন থেকে যেত, কিন্তু ভিডিও ক্লাসে আমি আলোচনা করে দিচ্ছি যে এখানে তোমাকে দশরথের নামও মনে রাখতে হবে না, রামের বাবার নামও তোমার লাগবে না, কারণ প্রশ্ন প্রেক্ষাপট অনুযায়ী এইটুকু আসবে, রামের ভাইকে, লক্ষণের ভাইকে, এই তো লক্ষণের মার নাম কি বা সুমিত্রার পুত্রের নাম কি, এইগুলোই আসবে। আছে এখানে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি, এগুলো পড়লে বুঝবা, কিন্তু আমি আলোচনা করে দিলাম। এরপর আসে এই পাশে অসুর পক্ষ বা খারাপ পক্ষ, রাবণদের পক্ষ। অসুর পক্ষের মধ্যে অসুরদের যে মা, তার নাম হচ্ছে নিকষা। এই নিকষার গর্ভে 3টা সন্তান হয়, 3টা পুত্র হয় তার। একটা নাম, বড়টার নাম রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এখানে 3টা নামই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদের কবিতার মধ্যে 3টা নামই আছে। তো এরকম এখন এই রাবণের আবার 2 সন্তান, একটা নাম বীরবাহু, একটা নাম মেঘনাদ। পুরো কবিতাটা হচ্ছে এই মেঘনাদ আর বিভীষণের মধ্যে কথোপকথন, এখানে আর কোনো কারো কথা নাই। এই রামের সুমিত্রার নাম আছে, রামের নাম আছে, লক্ষণের নাম আছে, কিন্তু তাদের সাথে কোনো কথাবার্তা নেই, তাদের সাথে কবিতার মধ্যে কিছু বলা হয়নি, ওই ইঙ্গিতে বা প্রেক্ষাপটে কিছুটা হয়তো চলে এসেছে, কিন্তু তাদের নাম আসলে নাই। তো নাম আছে কার, নাম আছে হচ্ছে বিভীষণ আর বীরবাহু আর মেঘনাদেরই কি এখানে নাম আছে। তো মেঘনাদ এখানে যে কাজটা করে, ঠিক আছে, কি করে, মানে পুরো কবিতার মধ্যে আসলে কাহিনী কি, তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো। মেঘনাদ আর বিভীষণ তাহলে কি লাগে, যদি তারা 3জন ভাই হয় আর মেঘনাদ যদি কি হয়, রাবণের সন্তান হয়, তাহলে মেঘনাদ হচ্ছে কি, বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা, মানে তার বাবার আরেক ভাই, আর বিভীষণ মেঘনাদ কি ভাতিজা, তার বড় ভাইয়ের ছেলে। সুতরাং সে বড় ভাইয়ের ছেলে ভাতিজাকেও সে এরকম এই রাম লক্ষণকে দেখায়া তাকে হত্যা করার জন্য ব্যবস্থা করে দেয়। এখন মনে করো কাহিনীটা হচ্ছে এরকম যে এইখানে এটা হচ্ছে লঙ্কাপুরী, এই যে ইয়ার যারা থাকতো অসুররা বা রাক্ষসের জায়গা থাকতো, সেই জায়গাটার নাম হচ্ছে শ্রীলঙ্কা অথবা লঙ্কাপুরী। জায়গাটার নাম কি, লঙ্কাপুরী, এই জায়গাটার নাম লঙ্কাপুরী। এখন কাহিনী হয়েছে এই লঙ্কাপুরীতে, এই লঙ্কাপুরীতে কে হবে, কে আসবে, কে প্রবেশ করবে, লক্ষণ ওই যে তার ভাবি সীতারে যে উঠা নিয়ে গেছে রাবণ, এই ভাবির বাঁচানোর জন্য ভাইয়ের থেকে ভাবির দরদ বেশি, ঠিক আছে, তো এই দেবরের দরদ বেশি, এই জন্য সে লঙ্কাপুরীতে প্রবেশ করবে। কিন্তু লঙ্কাপুরীতে তো এটা তাদের নিয়ন্ত্রণে, মেঘনাদ বা রাবণদের নিয়ন্ত্রণে, সেখানে ঢুকলেই তো মারা পড়বে, সেখানে ঢুকলেই তো শত্রুপক্ষ তাকে কতল করে ফেলবে। এই জন্য লক্ষণ চালাকি করে এই যে বিভীষণ, তারপর হচ্ছে আরেকটা আছে মায়াদেবী, ঠিক আছে, এই দুইজনকে হাত করে সিস্টেম করে নিজেদের লোককে ক্রয় করে সে এখানে প্রবেশ করে। এটা নিয়ে মেঘনাদ বারবার চাচাকে মানে, চাচা আপনি এটা কি কাজ করলেন, শত্রুকে নিজের ঘর দেখায় দিলেন, শত্রুকে নিয়ে আসতে নিজের আপন ভাতিজাকে মারার জন্য, আপনি ভাই ভ্রাতৃত্ব দেশ জাতি সব কিছুকে ভুলে গেলেন, আপনি চাচা এতটা নিষ্ঠুর কীভাবে হতে পারলেন। এই পুরো কবিতাটা তা নিয়ে বলা হয়েছে। তাহলে আমরা কি এইটুকু বুঝতে পারলাম, যদি আমরা চরিত্র বিশ্লেষণ বলি কবিতার মধ্যে আর কি, কবিতার মধ্যে মেঘনাদকে দেখাচ্ছে দেশপ্রেমিক, বিনয়ী, শৌর্য, বিরট, আত্মসম্বোধ, মর্যাদা, সংযমী উপাধি। কবিতায় মেঘনাদকে বেশ কটা নামে ডাকা হয়েছে, বলা হয়েছে অরিন্দম, বাসব বিজয়ী, বাসবের তাস, রাবণী, বীরেন্দ্র বলি, ইন্দ্রজিৎ, ধীমান, পরাক্রম দাস আর রাবণাত্মস, অনেকগুলো নাম বলা হয়েছে। আমি সবগুলো বোঝার চেষ্টা করব। অরিন্দম মানে হচ্ছে অরিকে যে দমন করে, অর্থাৎ শত্রুকে যে দমন করে। এখন যেহেতু মেঘনাদ অনেক অনেক শত্রুকে দমন করছে, এই জন্য নাম দিচ্ছে অরিন্দম। ওকে বলেছে বাসব বিজয়ী, যেহেতু ইন্দ্র বা বাসব একটা এলাকার নাম, যেখানে দেবতারা থাকে, ওই মেঘনাদ নাকি সেই এলাকাটা জয় করেছিল, তো এই জন্য ওকে বাসব বিজয়ী বলে। ওকে বলা হয় বাসব ত্রাস, ত্রাস মানে ভয়, অর্থাৎ বাসবের যেহেতু বিজয় করেছিল, সুতরাং বাসবের লোকেরা ওকে সবসময় ভয় পাইতো, বাসবের হয়ে গেছিল ত্রাস। এরপর আমরা দেখি রাবণী, রাবণীকে, রাবণী হচ্ছে রাবণের ছেলে, যেহেতু আর বাবা যেহেতু রাবণ ছিল, যেহেতু রাবণের ছেলে, এই জন্য রাবণী। আর কি বীরেন্দ্র বলি বলেছে, বীরেন্দ্র বলি হচ্ছে বীরেন্দ্র বাহুবলী, নাম শুনছো না, মহেন্দ্র বাহুবলী, এটা কি বীরেন্দ্র বাহুবলী, এরকম বীরেন্দ্র অর্থাৎ সে ইন্দ্রের বীর, বলি মানে হচ্ছে শক্তিশালী, ইন্দ্রজিৎ মানে কি সে ইন্দ্রকে জয়লাভ করছে, ধীমান মানে সে বুদ্ধিমান, পরাক্রম দাস সে হচ্ছে পরাক্রমশালী শক্তিশালী, রাবণ আত্মজ অর্থাৎ রাবণ তার বাবা, সে তার বাবার কি অংশ, আত্মার অংশ। এরকম করে বিভীষণ এই নামগুলো ডাকা হয়েছে।
এবার বিভীষণকেও অনেকভাবে দেখা যায়। বিভীষণ হচ্ছে স্বদেশী বিদ্বেষী, বিশ্বাসঘাতক, আত্মকেন্দ্রিক, নিজের কথায় চিন্তা করছে, তারপর হচ্ছে সে ধার্মিকতা দেখাচ্ছে, সে দেশদ্রোহী, একই কথা সব। তাকে কি কি নামে ডাকছে? তাকে ডাকা হয়েছে নিকষার পুত্র, রাবণের ছোট ভাই অনুজ, রাবণের সহোদর মানে রাবণের ভাই, কুম্ভকর্ণের ভাই, মেঘনাথের চাচা, তাত, তাত মানেও চাচা, পিতব্য পিতার সমান, রথী মানে যোদ্ধা, মহারথী মহাযোদ্ধা, তাকে বলেছে রক্ষরথী, অর্থাৎ রাক্ষসপুরী বা লঙ্কাপুরী, যে শ্রীলঙ্কা মানে যেটা রাক্ষসদের এলাকা, সেইখানকার যোদ্ধা, রক্ষমণি ওই শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ব্যক্তি, রক্ষবর শ্রীলঙ্কার কি একজন একটা আশীর্বাদ, ধনপদগামী, বীরকেশরী, তাকে সিংহের সাথে তুলনা করেছে। তাকে বলা হয়েছে রাঘব দাস, যে সে হচ্ছে কি রামদের দাস হয়ে গেছে। তো এই দুইটাকে মোটামুটি এই পয়েন্টগুলোকে যদি পড়তে পারো, তোমার এমসিকিউ এবং সিকিউর জন্য অনেক উপকার পাবা। হ্যাঁ, চরিত্র বিশ্লেষণ আমি এখানে করা আছে, এটা পড়বা, খুব কিছু বললাম না। আসলে বাস্তব কথাই হচ্ছে যারা হিন্দু তাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু মেঘনাদ তো রাবণ ছিল, অসুরা তো খারাপ ছিল, খারাপদের সন্তান, তারা খারাপই। কিন্তু এখানে হয়ে গেছে উল্টা, কবিতার মধ্যে মেঘনাদকে একেবারে অনেক বড় ভিড় করে দেখানো হয়েছে, বিভীষণকে দেখানো হয়েছে একেবারে ভিলেন করে। ঠিক আছে? লক্ষণ, লক্ষণ তো রামের ভাই, কত বড় দেবতা ছিল, কিন্তু তাকে বলা হয়েছে রামানুজ, সৌমিত্রী, কবিতার মধ্যে সৌমিত্রী আছে, অর্থাৎ সে সুমিত্রার পুত্র, এই জন্য নাম হয়েছে সৌমিত্রী। ওকে অনেকগুলো জিনিসগুলো গালাগালি করছে, বলছে হচ্ছে চণ্ডাল, বলছে হচ্ছে তস্কর, চোর বলছে, তাকে বলছে ক্ষুদ্রমতি নর, অর্থাৎ তার মন ছোট, তাকে বলছে সুর, ঠিক আছে, মানে অসুর আর কি, খারাপ। তাকে বলছে বনবাসী, বনবাসী মানে কি জঙ্গলি বা জঙ্গল, বলছে দুর্বল মানব, বলা হয়েছে নরাধম, দুরাচার দৈত্য, বলেছে কীট, অর্থাৎ কফল্য কমলে একটা পোকা। এরকম করে লক্ষণকে অনেকগুলো নামে ডাকা হয়েছে। রাবণের নাম কবিতার মধ্যে তেমনভাবে আসে নেই। তারপর রাবণের কাহিনী আমরা এখানে তো পড়বো, বুঝবো কি কি করেছিল। রামটাকেও কিছু কাহিনী হালকা করে আসে। তো যাক, এটা একটা পৌরাণিক কাহিনী, হিন্দু ধর্মের কাহিনী। সুতরাং আমরা কি করলাম, কবিতার যে কাহিনীটা কি, গল্পটা কি, কে কার সাথে কি করেছিল, কোন প্রেক্ষাপটে এসেছে, সেটা বুঝতে পারলে এখন কবিতা বোঝাটা সহজ। কবিতা বোঝাটা এখন কিন্তু আমাদের জন্য কঠিন লাগবে না। তো সুতরাং এখন আমরা কবিতার মূল পাঠে মনোযোগ দিই। এখন আমরা মূল পড়াটা আসলে আলোচনা করব। মূল কবিতাটা, এই কবিতাটা পড়ার ক্ষেত্রে একটু মাথায় লিখো যে এইটা তো তোমার, আর এটার ভিতরের কথা বাইরের কথা, আসলে কি, কে কার ভাই, কে কার মা, ওর ভাইয়ের নাম কি, তার মার নাম কি, লক্ষণ কে, এত তো ডিটেলস তোমার জানতে হবে। তুমি পুরোনো কাহিনী পড়তেছো না, ধর্মীয় কাহিনী পড়তেছো না, তোমার পরীক্ষার জন্য উপযোগীভাবে বিভীষণ আর মেঘনাথকে একটু চিনতে পারাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমরা মূল কবিতাটা এখন পড়বো। আমাদের এখানে শব্দার্থ এবং ব্যাখ্যা তো দেওয়া আছে, পাশাপাশি আমরা এখন হচ্ছে আরও ব্যাখ্যা করে করে পুরো বিষয়টাকে বুঝে বুঝে পড়ব, প্রতি লাইন টু লাইন। তো কবিতাটাকে আমরা যদি একটু দেখি, কবিতাটা স্টাইল করে লেখা আছে। সেটা হচ্ছে এই কবিতার প্রথম যে অংশটুকু তোমরা দাগ দিয়ে রাখতে পারো, প্রথম যে এইটুকু অংশ, এটা মেঘনাদ আলোচনা করে। মেঘনাদ এখানে তার চাচাকে বলতে চায়, চাচা আপনি এটা কী কাজ করলেন, আপনি যে একটা এই আপনার নিজের বাসাতে এই লক্ষণের মতন একজন চণ্ডালকে নিয়ে আসলেন, এটা তো খারাপ কাজ করলেন। এই কথা শুনে বিভীষণ একটু উত্তর দেয় যে ভাতিজা ঠিক আছে, কি আর করার, আমি তো ওদের দাস হয়ে গেছি। এবার আবার বিভীষণ কি করে, মেঘনাদ অনেকক্ষণ চাচাকে অনেক কিছু বলে বলে বুঝাতে থাকে, বা চাচা এটা কি করলেন, সেটা কি করলেন, বোঝানো শেষ হলে আবার বিভীষণ কি করে, হালকা একটু সামান্য উত্তর দেয় যে কেন সে রামদের পক্ষে চলে গিয়েছে। এই কথা বলার পরে সর্বশেষ আবার মেঘনাদ কি করে, চাচাকে আসল ধর্ম কি সেটা শেখায়। তো এই হচ্ছে আমরা দেখি মেঘনাদের কথা বেশি, বিভীষণের সামান্য একটু একটু দুইটা কথা পাওয়া যায়। এটা মাথায় রাখলে সুবিধা হবে। আমি এখন বলে দিব যে কোনটা মেঘনাদ বলে, কোনটা বিভীষণ বলে। তার মানে প্রথম কবিতার শুরু দিকে কিন্তু কথা কে বলে, মেঘনাদ বলে। তো আমরা দেখতেছি মেঘনাদ কি বলে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এই অরিন্দমটা কে, এই অরিন্দমটা হচ্ছে মেঘনাদ। মেঘনাদকে অরিন্দম নামকরণ করে ডাকা হয় কেন, অরি মানে হচ্ছে শত্রু, দম মানে হচ্ছে দমন করে, যে অর্থাৎ শত্রুকে যে দমন করে। যেহেতু মেঘনাদ একটা বীর যোদ্ধা ছিল, সেই শত্রুকে দমন করতো, এই জন্য অরিন্দম বলা হয়েছে। এতক্ষণ অরিন্দম কহিল বিষাদে, কহিলা মানে হচ্ছে কহিল মানে বলল, আর বিষাদে মানে হচ্ছে শোকে বা দুঃখে। এতক্ষণ বড় দুঃখ নিয়ে মেঘনাদ বলল, কি বলল, জানুনু কেমনে আসি লক্ষণ পশিল। ও জানতে পারলাম কিভাবে এসে লক্ষণ পশিল, মানে হচ্ছে প্রবেশ করলো। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম, কারণ ও পূজা করতেছিল। হঠাৎ করে দেখ পিছিয়ে শব্দ, ঘুরে তাকায় দেখে কি ব্যাপার, লক্ষণ, লক্ষণ এখানে আসে কিভাবে, চারপাশে কত সৈন্য সামন্ত সবাইকে পরাজিত করেছে, এখানে ঢুকতে পারবে, হঠাৎ এখানে ঢুকেও কিভাবে, তাকায় দেখে চাচা। ও এতক্ষণে বুঝিলাম কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করলো। তারপরে বলে
রক্ষপুরে হায়তাত উচিতকৃতব একাস, রক্ষপুর মানে ওই রাক্ষসপুরী, যেহেতু মেঘনাদ রাবণ তাদেরকে দৈত্য রাক্ষস এগুলো বলা হতো, তো সে বলতেছে রাক্ষসপুরে হায়তাত উচিতকৃতব একাস, চাচা এই রাক্ষসপুরীতে এই লঙ্কাপুরীতে আপনার কি কাজটা উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, এই যে নিকষা সে হচ্ছে কি আপনার মা, সে আপনার মা একজন একটা সতী সাধ্যী একটা নারী, আপনার মা একটা সুনাম আছে ভালো আছে, আপনি সেই ভালো মার সন্তান হয়ে আপনি কাজটা কিভাবে করলেন? সহদর রক্ষশ্রেষ্ঠ, সহদর মানে আপনার যে সহদর, আপনার যে একই মায়ের পেটের ভাই রাবণ, ঠিক আছে, রাবণের কথা বলছে যে আপনার বড় ভাই রাবণ সে তো রক্ষপুরের শ্রেষ্ঠ, অর্থাৎ সে রাজা। শুলি শম্ভু নিপ কুম্ভকর্ণ, শুলি শম্ভু হচ্ছে মহাদেবকে শম্ভু বলে, এখন মহাদেবকে শম্ভু বলে আর শুলি তার হাতে শুল থাকে, সেই প্রেক্ষাপটে বলতেছে যে মহাদেব আপনার একটা মেজু ভাই কুম্ভকর্ণ, তোমাদের আমি নিশ্চয় আগে সম্পর্কগুলো দেখিয়েছি যে কে কার কি লাগে, তো তার একটা ভাইয়ের নাম রাবণ, বিভীষণের একটা ভাইয়ের নাম কি রাবণ, আরেক ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ। তো এই অংশে যেই কথাটা সেটা হচ্ছে মেঘনাদ চাচাকে মনে করিয়ে দিচ্ছে, চাচা আপনি কি কাজ উচিত হয়েছে? আচ্ছা, যখন আমরা কেউ কাকে কোনো কাজ উচিত কিনা মনে করিয়ে দিই, তখন তোমাকে বললাম এই তোমার কি কাজটা উচিত হয়েছে, তখন বললেন তুমি এত ভালো স্টুডেন্ট, তুমি ওখানে ফার্স্ট হয়েছিলা, তুমি হচ্ছে তোমার বাবার পরিচয় এমন, তোমার মা হচ্ছে এমন, তোমার ভাইদের কোনো যোগ্যতা আছে, তুমি এই কাজটা কীভাবে করলা, আমরা কি মনে করিয়ে দিই না? তো চাচাকে সেভাবে মনে করে দিচ্ছেন। আপনার মা নিকষা তিনি একজন সতীসাধ্যী নারী, আপনার ভাইয়ের একজন রাজা রক্ষপুরের শ্রেষ্ঠ ব্যক্তি, আপনার আরেক ভাই সে মহাদেবের মতন শক্তিশালী কিংবা একজন বীর, আবার আপনার ভাতুষপুত্র মানে আপনার ভাইয়ের ছেলে ভাতৃপুত্র সেও তো বাসব বিজয়ী, বাসব একটা ইন্দ্রদের এলাকা বা দেবতাদের এলাকা, সে এলাকা নাকি মেঘনাদ জয় করেছিল, অর্থাৎ আপনার যে ভাইয়ের পুত্র আমি মেঘনাদ আমিও তো বাসব বিজয় করেছি। তাহলে এমন সব ব্যক্তিদের ভাই হওয়া সত্ত্বেও আপনি কিভাবে নিজ গৃহ তাঁত দেখাও তস করে, অর্থাৎ চাচা নিজের ঘর কিভাবে, এই তাঁত মানে হচ্ছে চাচা, চাচা নিজের ঘর আপনি কিভাবে, তস্কর মানে হচ্ছে চোর, চাচা নিজের ঘর আপনি কিভাবে চোরকে দেখা দিতে পারেন, ডাকাতকে দেখা দিতে পারেন। এই চোর বলতে কাকে বুঝাইছে? লক্ষণকে। চাচা আপনি লক্ষণের মতন চোরটারে কেন আমাদের এখানে আমাদের রাক্ষসপুরীতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন? বলতেছে চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়, কি বলছে? চণ্ডালে, অর্থাৎ বিভীষণকে বলছে চণ্ডাল, যে ওর মতো একটা চণ্ডালে কোথায় নিয়ে আসছো? আমাদের যে রাজার আলয়, আমাদের যে লঙ্কাপুরী, আমাদের শ্রীলঙ্কায় ওকে নিয়ে আসছেন। বলতেছে কিন্তু নাহি গঞ্জিত মা, চাচা আমি আপনাকে কি করব না, গঞ্জি মানে হচ্ছে ভৎসনা করা বা তিরস্কার করা, কিন্তু চাচা আমি আপনাকে তিরস্কার করব না, কারণ আপনি হচ্ছেন গুরুজন, তুমি আপনি আমার চাচা, আপনি আমার গুরুজন, পিতৃতুল্য, অর্থাৎ পিতার সাথে তুলনা করা যায়, মানে পিতার সমান, ঠিক আছে? দেখছো আমরাও এই কাজ করি, মারা এই কাজ করে, অনেকক্ষণ ধরে গালাগালি বকাবকি দেওয়ার পরে তরে আমি কিছুই কম না, তোর বাপ আজকে আসুক, তার মানে 2 ঘন্টা ধরে সে কিন্তু অনেক কিছু বলে ফেলছে। তো এটাই মেঘনাদ তার চাচা বাবা তারপর হচ্ছে ভাই সবার সাথে তুলনা দিয়ে, নিজের সাথে তুলনা দিয়ে বলে না চাচা আমি আপনাকে তিরস্কার করব না, কারণ আপনি হচ্ছেন আমার গুরুজন। এবার বলতেছে তবে কি করেন, সারদার দরজা ছেড়ে দাও, দ্বার মানে দরজা, চাচা দরজা ছেড়ে দাও, অস্ত্রাগারে যাব, পাঠাইব রামানুজে, রামানুজ মানে রামের যে অনুজ, রামের অনুজকে লক্ষণ, এই লক্ষণ রে আমি কই পাঠাবো, লক্ষণ আমি সমন ভবনে পাঠাবো, সমন মানে হচ্ছে যম, অর্থাৎ জমকারা, হ্যাঁ মৃত্যুর দূত, আজকে ওরে আমি যমের বাড়িতে পাঠামো, লক্ষণ রে আজকে আমি যমের বাড়ি পাঠামো চাচা। বলছে লঙ্কার কলঙ্কাজি ভঞ্জিবা হবে, এই লঙ্কার যে কলঙ্কা আছে ওরা কি করব, ভঞ্জিব ভেঙে ফেলবো, আহবে মানে হচ্ছে যুদ্ধে, এই লঙ্কার কলঙ্ককে আমি যুদ্ধের মাধ্যমে একদম ভণ্ডুল করে দিব, ধ্বংসত করে দিব, নস্যাৎ করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে কি বলতেছে, এই যে শুরুতেই মেঘনাদ অনেক দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে বলে বুঝতে পেরেছি কিভাবে বিভীষণ এখানে লক্ষণ এখানে প্রবেশ করেছে, চাচা আপনার কি কাজ ঠিক হয়েছে? আপনার মা আপনার ভাই আপনার ভাতৃপুত্র সবার মধ্যে কত গৌরব গাথা রয়েছে, আপনি কিভাবে পারলেন চোরকে নিজের ঘরের পথ দেখা দিতে, কিভাবে পারলেন একটা চণ্ডালকে কি করলেন এই আমাদের মতন রাজার ঘরে রাজার আলোয় রাজার দরবারে প্রবেশ করাতে? হ্যাঁ, কিন্তু চাচা আপনি তো আমি ভর্সনা করব না, কারণ আপনি গুরুজন পিতার সমান, তবে আমাকে ছেড়ে দেন, আমাকে অস্ত্রাগারে যাওয়ার সুযোগটুকু দেন, আমি অস্ত্রাগারে যাব, এরপরে দেখবো লক্ষণ যে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে চাই, এই কাপুরুষটাকে আমি জমের বাড়ি দেখায় ছাড়বো, ঠিক আছে? এই তো লঙ্কার কলঙ্ক আজি
ভঞ্জিব আহবে, আহবে মানে হচ্ছে যুদ্ধে, অর্থাৎ যুদ্ধ করে আমি এটাকে কি করব, ভেঙে ফেলবো, ওকে ধ্বংস করে দিব। আচ্ছা, এই কথা শোনার পরে এখন কি উত্তরিলা বিভীষণ, এত কথা বলার পরে তো মানুষ তো কথা বলবেই, তো এত কথা ভাসতে যান, এত কথা বলছে, চাচা একটু কথা বলছে, কি বলছে, বিধায় সাধনা ধীমান, বাইস্তা, ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, বাইস্তা তুমি বুদ্ধিমান, ঠিক আছে, কিন্তু তুমি বুঝছি আমাকে নানা রকম মুগরা মুগরা দিতে যাচ্ছ, আমি যাতে লক্ষণের বিপক্ষে চলে আসি, তোমার পক্ষে চলে আসি, না গো ভাইস্তা, এটা হবে না। রাঘব দাস আমি, রাঘব কারা, ওই রাম লক্ষণদের যে বংশ, সেটা হচ্ছে রাঘব বংশ। তো লক্ষ্য বিভীষণ বলতেছে আমি কিন্তু রাঘবদের দাস হয়ে গেছি, রাঘবদের যেহেতু আমি দাস হয়ে গেছি, সুতরাং তারা আমাকে যা বলবে আমি তো কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, ওদের বিপক্ষে তো আমি কাজ করতে পারবো না ভাইয়া, রক্ষিত তোমার অনুরোধ রাখার জন্য তো আমি ওদের বিপক্ষে যেতে পারবো না। তোমার রক্ষা তোমার রাখার জন্য আমি কি ওদের বিপক্ষে আমার যাওয়াটা সম্ভব না, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে কি উত্তর বিভীষণ বিধায় সাধনা, হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো। তোমরা বাহুবলী মুভি দেখছো না, সেখানে দেখছো না যে দাস প্রথা কত ইম্পর্টেন্ট। কাটাপ্পা সে তার মনিবের কথা শুনে কি করেছে, কি বলা যায়, বাহুবলীকে মেরে ফেলছে। ঠিক এরকম একটা অবস্থা যে তাকে কি করে ফেলেছে, মেরে ফেলবে, হত্যা, সরি, তোমার দাস, আমি তো রাঘবদের দাস হয়ে গেছি, আমি রাম লক্ষণদের দাস হয়ে গেছি ভাইস্তা, আমি আর তোমাদের দলে নাই। এই কথা শোনার পর উত্তরিলা কাতরে রাবণীকে, এই যে মেঘনাদ রাবণের ছেলে, যেহেতু রাবণের ছেলে এই জন্য তাকে রাবণী বলা হয়েছে। এতক্ষণে এই কথা শোনার পরে মেঘনাদ উত্তর দিল কি, হে পিতব্য, হে চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে, আপনার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে কথা, চাচা আপনার এই সুন্দর পবিত্র মুখটা দিয়ে এরকম একটা নগণ্য নিকৃষ্ট একটা কথা আপনি কেমনে বললেন, আপনার মুখে এটা কিভাবে আসলো, কিভাবে মানাইলো, কেমনে পারলেন এই কথা। তা কহতা দাসের, চাচা আমি তো আপনার দাস, আপনি আমার এই কথাটা বলেন যে আপনার ওই সুন্দর মুখ দিয়ে আপনি নিজের দাস, কথাটা তো মানুষ সবাই বলে না, আর আপনি নিজে বলতেছেন আপনি ওদের দাস। হ্যাঁ, এখন কয়েকটা তুলনা দিবে, তুলনা না, এটাকে বলা যেতে পারে কাপড় দিয়ে মানে কাচতে হবে চাচাকে। হ্যাঁ, কাপড় দেখো না, কাপড় কাচটার সময় কি করে, একবার উঠায়, তারপর ভামুকরা বাড়িতে আবার পরিষ্কার করে, এরকম চাচারা কি করবে, একবার উঠাবে আকাশে, তারপর আবার বাড়ি দিয়ে আবার মাটিতে নিয়ে আসবে। তো এভাবে করে দেখো, বলতেছে স্থাপিলা বিধুরে বিধি স্থানু ললাটে, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করলো, বিধু মানে হচ্ছে চাঁদ, ঠিক আছে, বিধি মানে হচ্ছে বিধাতা, স্থানু মানে হচ্ছে নিশ্চল, অর্থাৎ যেই জায়গাটা নড়ে না চড়ে না। আচ্ছা, যে জায়গা নড়ে চড়ে না তাকে আমরা বলতে পারি আকাশ। আর ললাট মানে হচ্ছে কপাল। এখন সুন্দর করে বুঝো, বলতেছে চাচা চাঁদকে বিধাতা আকাশের কপালে স্থাপন করেছে। চাচা চাঁদকে আল্লাহ তাআলা বিধাতা একটা কি করছে, সুন্দর মর্যাদা দিয়েছে, আকাশে ফিট করে চাঁদকে কি করছে, তাকে সুন্দর মর্যাদা আকাশে রাখছে, তার সম্মান এত যে তাকে আকাশে ফিট করেছে। কই পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি, শশী মানো চাঁদ, বলছে চাচা সেই চাঁদকে কি দেখছেন, সে ভূতলে বা মাটিতে ধুলার মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কারণ চাঁদ তো তার মর্যাদা ভুলে না, চাঁদ জানে তার মর্যাদা কি, সুতরাং সে তার মর্যাদা অনুযায়ী কি করে কাজ করে। কিন্তু চাচা আপনি কি করলেন, আপনি তো মর্যাদা ভুলে আপনি সেই রাঘবদের দাস হয়ে গেলেন, আপনি তো চাঁদ, আপনি কেন চলে গেলেন তাদের দলে। বলতেছে ধুলায় হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি জনম তোবার কোন মহাকুলে। চাচা আপনি কেমনে ভুলে গেলেন, এরকম একটা রাক্ষস বংশের, এমন একটা রাজার বংশে, এমন একটা রাজার ভাই হয়ে আপনি কেমনে ভুলে গেলেন আপনার জন্ম, আপনি একটা রাজার ভাই, আপনি নিজেও সেটার অংশীদার, এই হয়ে আপনি কেন ওই রাম লক্ষণ মধ্যে ওদের দলে চলে গেলেন, ওদের দাস হয়ে গেলেন। একটা রাজা কোনো মানুষের কোনো কারো দাস হতে পারে, এটাই বলতেছে কে সে অধম রাম, আরে রাম যার আপনি দাস হয়েছেন ও আবার কোন অধম, কোন হতচ্ছাড়া। তো এখানে রাম লক্ষণকে মেঘনাদ খুবই তাচ্ছিল্য করে কথা বলতে বলবো, এই স্বাভাবিক, ওদের দৃষ্টিতে তারা শত্রু। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, স্বচ্ছ সরোবর, সরোবর মানে হচ্ছে পুকুর, সরোবর মানে কি, সরোবর মানে হচ্ছে পুকুর, বলছে পরিষ্কার পানিতে করে কেলি, কেলি মানে হচ্ছে গোসল করে, হ্যাঁ, কেলি মানে গোসল করা বা খেলা করা, কে রাজহংস, পঙ্কজ মানে পঙ্কে জন্মায় যা, পঙ্ক মানে কাদা, কাদার মধ্যে যা জন্মায়, কাদার মধ্যে কি জন্মায়, এই পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল, ঠিক আছে, পদ্ম ফুল।
আর কানন মানে কি? কানন মানে হচ্ছে বাগান। এখন কানন মানে পদ্ম ফুলের কি বাগান হয়? পদ্ম ফুল তো পানিতে ফুটে, বাগান হয়? হ্যাঁ, যদি সুইমিং পুলের মধ্যে শুধু পদ্ম ফুল থাকে, সেই পুলটাকে তুমি পদ্ম ফুলের বাগান বলতে পারো। তিনি বলতেছে চাচা, পরিষ্কার পানিতে রাজহাঁস কি করে? রাজহাঁসের স্বভাবটা এরকম যে সে পরিষ্কার পানিতে খেলা করে। সে যেখানে সুন্দর পদ্ম ফুলের বাগান আছে, পদ্ম ফুলের পরিচ্ছন্ন জায়গা আছে, সেখানে সে কি করে? গোসল করে। যায় কি সেই কভু প্রভু পঙ্কিল সলিলে। চাচা, রাজহাঁসি কখনো পঙ্কিল মানে কাদা, রাজহাঁসি কোনো কাদা পানির মধ্যে, শরীর মানে হচ্ছে পানি। চাচা, রাজহাঁসের মধ্যে একটা রাজকীয় ভাব আছে, সে সবসময় পরিষ্কার পানি, বাগান, পদ্ম ফুল, সুন্দর সুন্দর পরিবেশ খুঁজে। সে তো কখনো কাদা পানির মধ্যে যায় না। এটা কেন বললো? চাচা, আপনি কি করলেন? আপনি একটা রাজকীয় ভাব থাকার কথা, আপনি সুন্দর করে আমাদের এই লঙ্কাপুরীতে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবেন, না গিয়া গেছেন কই? হে রামদের দলে চোখ দিছেন, ওদের মতন সে কাদা পানিতে যোগ দিয়েছেন। দেখছো, দুই ধোয়া দিল। প্রথম ধোয়া চাঁদের সাথে তুলনা, এখন দিচ্ছে রাজহাঁসের তুলনা। এখন দিবে আরেকটা ধোয়া, বলবে মৃগেন্দ্র কিশোরী। আচ্ছা, শৈবাল দলের ধাম, অর্থাৎ ওই রাজহাঁস কখনো মানে কাদা পানি আর শৈবালের যেখানে আরো শৈবালের যেখানে এই বিস্তৃতি, শৈবালদের যেখানে ভরা আছে এরকম নোংরা পচা পানির মধ্যে রাজহাঁস কখনো যায় না। এখন বলতেছে কি? মৃগেন্দ্র কেশরী। কেশরী মানে কি? সিংহ, মানে সিংহর যে কেশর আছে, ঠিক আছে? মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র মানে সাহসী যোদ্ধা, কিংবা পশুর রাজা। মৃগেন্দ্র মানে পশুর রাজা। তাইলে পশুরাজ সিংহ কবে হে বীর কেশরী। চাচা, আপনিও তো একজন সিংহর মতনই। সম্বাসে শ্রীগালে মিত্রভাবে। চাচা, কখনো সিংহকে দেখছেন? সে শিয়ালের আমন্ত্রণে শিয়াল তাকে সম্ভাষণ মানে সম্বোধন করে, সম্বোধন মানে ডাকে। হ্যাঁ চাচা, আপনি কখনো শিয়ালের সম্বোধন দেখছেন যে বন্ধু ভেবে ডাকে? শিয়াল কি করে? বন্ধু বলে ডাকাডাকি করে, কখনো দেখছেন এটা? হ্যাঁ, সিংহ ভেবে কারণ ডাকে। অজ্ঞ দাস, বিজ্ঞ তুমি ঋষি। চাচা, আমি তো অজ্ঞ, আপনি তো বিজ্ঞ মানুষ। অবিদিত নয় কিছু তোমার চরণে, আপনার পায়ের কাছে কোনো কিছুই আমার অবিদিত নাই। চাচা, আপনি সবই জানেন যে কখনো শিয়াল কখনোই সিংহ কখনো শিয়ালের ডাকে আমন্ত্রণ দেয় না। সিংহ যদি বলে আমার ছেলের অনুষ্ঠান, মেয়ের হচ্ছে বিয়ে, আয় একটু খায়া যা, দলুদল, এরকম কোনো শিয়ালকে ডাক দিবে না। তো চাচা, আপনি তো একটা সিংহ, আপনি কেন লক্ষণদের মধ্যে শিয়ালদের সাথে বন্ধুত্ব করতে গেছে? এরপর বলতেছে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। লক্ষণকে কি বলতেছে? সুর বলতেছে। লক্ষণকে ক্ষুদ্রমতি নর বলতেছে। নর মানে পুরুষ, আর ক্ষুদ্রমতি, মতি মানে হচ্ছে মন, অর্থাৎ যার মন ছোট, ওর মতো ছোট লোক, ওই ছোট মনের মানুষ। সুর মানে হচ্ছে খারাপ বা অপশক্তি। তো এই লক্ষণের মতন এরকম একটা ছোট মনের মানুষ। আর লক্ষণ ছোট মনের মানুষ কেন বলবো না? কারণ ও তো অস্ত্র ছাড়া যোধে কি সম্বদে সংগ্রামে। অস্ত্রহীন মানে যোধে মানে হচ্ছে যুদ্ধে, সম্বদে মানে ডাকে সংগ্রাম করার জন্য। চাচা, লক্ষণ যদি ছোট মনে মানুষ না হয়, তাহলে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে ডাকে? যুদ্ধ একটা নিয়ম আছে। যুদ্ধের নিয়ম হচ্ছে তুমি কাউকে অতর্কিত আক্রমণ করতে পারবা না, তুমি কাউকে পিছন দিয়ে চাইলে মেরে ফেলতে পারবা না। তোমার নিয়ম হচ্ছে তুমি তাকে ডাকবা, আমন্ত্রণ জানাবা, সে যদি কথা না রাখে তুমি যুদ্ধ করো। তাও কি, তোমার হাতে যদি তলোয়ার তার থাকে, নাও থাকে, কাউকে ধার নিয়ে তাকে তলোয়ার দিতে হবে, কিংবা তোমার একটা তলোয়ার তাকে দিতে হবে যে তোমাকে অস্ত্র দিলাম, আমি অস্ত্র নিলাম, এবার লড়াই করো। অর্থাৎ তাকে সম পরিমাণে যুদ্ধ করার সুযোগ দিয়ে তারপর লড়াই করে তারা পরাজিত করতে হবে। তুমি পরাজিত হতে পারো, সে হতে পারে, কিন্তু এইটুক না থাকলে লড়াইয়ের জন্য আমন্ত্রণই জানাও না। পিছন থেকে আক্রমণ করা পুরোপুরি নিষেধ। কারণ স্যার, আমি এটা করলাম, এটা করলে কি যায় আসে? আমার মানুষ ছোট লোক বলবে, বলুক, আর কিছু যায় আসে না। কিন্তু এইটাও মানুষের যায় আসতো। শুধু ছোট লোক সে নিজেকে বলতো এমন না, বাইরের মানুষ তাকে বলতো এমন না, তার স্বয়ং তার যে বংশের যে লোকেরা আছে তারাই তাকে ছোট লোক বলবে। এই জন্য তারা কেউ এই কাজটা করতো না। কিন্তু লক্ষণ এমন একটা ছোট লোক কাজ করে ফেলছে, সে বিভীষণকে হাত করে একেবারে অস্ত্র ছাড়া মেঘনাথকে আক্রমণ করতে গিয়েছে। বলতেছে অস্ত্রহীন যদি কি সংগ্রামে কহ মহারথী। এ কি মহারথী প্রথা? চাচাকে বলতেছে চাচা, আপনি নিজেও তো একজন যোদ্ধা, রথী মানে হচ্ছে কি যোদ্ধা। চাচা, আপনি তো একজন মহাযোদ্ধা। চাচা বলেন, এটা কি যুদ্ধের প্রথা? এটা কি যুদ্ধের নিয়ম? যুদ্ধের নিয়ম হইল অস্ত্র ছাড়া যুদ্ধ করার জন্য আমন্ত্রণ জানায়। বলতেছে নাহি শিশু লঙ্কা পরে শুনি না হাসিবে এই কথা। বলছে চাচা, এই লঙ্কা পরিতে এমন একটা শিশু নেই কথা শুনে, বাচ্চা থেকে বাচ্চারাও তো এই নিয়ম জানে। যুদ্ধ করতে হলে, লড়াই করতে হলে তোমাকে সমান শক্তি দিতে হবে। বাচ্চারাও তো কি করে, একটা লাঠি দিয়ে কোনো বাচ্চাকে আঘাত করে না, ওকে একটা লাঠি দেয়, তারপরে ডাঙ্গা ডাঙ্গা খেলা খেলে। ওরাও জানে যে সমান হইতে হবে। কিন্তু এই বিভীষণ এটা কি করলো?
সরি, লক্ষণ এটা কি করলো, বলছে ছাড়ো পথ, আসিব ফিরে এক্ষুনি। চাচা আমার পথ ছেড়ে দেন, এক্ষুনি ফিরে আসবো। দেখিব আজ কোন দেব বলে বিমুখে সমরে সমরে সমিত্রি কুমতি। কঠিন লাগে? আচ্ছা দেখো, বলছে চাচা আমাকে রাস্তা ছেড়ে দাও, বুঝছি যা হয়ে গেছে, কিন্তু এখন আমার রাস্তা ছেড়ে দেন, আমি কি করবো, জাস্ট অস্ত্রাগারে যাব, অস্ত্র নিয়ে আসবো, অস্ত্র নিয়ে এসে আমি দেখব কোন দেব বলে সম্মুখ সমরে মরে সমিত্রী। সমিত্রী কি? এই যে সুমিত্রা আছে না, সুমিত্রা, সুমিত্রার কুমতি, অর্থাৎ ওর যে কুমতি আছে, কুমতলব আছে, সেইটা কি করব, বের করে দিব। ঠিক আছে? সুমিত্রাকে, সুমিত্রা হচ্ছে লক্ষণের মা। এই বলছে লক্ষণের পুত্র আজকে খাইছি রে, এরকম। চাচা খালি আমার রাস্তা খালি ছাড়েন, আমি আজকে সুমিত্রার পুত্রে আজকে খাইছি। অর্থাৎ এই সুমিত্রার পুত্র বলতেই সৌমিত্রী, সৌমিত্রের পুত্র, সৌমিত্রের অংশ। রাবণকে যে মেঘনাথকে যে বলেছে রাবণী, রাবণের অংশ, রাবণের সন্তান, এমন সুমিত্রার সন্তানকে বলেছে সুমিত্রী। এটা মনে রাখো। বল চাচা দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছো? চাচা আপনি দেবতার দৈত্যদের এত কঠিন লড়াই কি কখন নিজ চোখে দেখছেন? না দেখলে আজকে একটু দাঁড়ান, আজকে দেখবেন, অস্ত্র আনতে দেন, এরপর লড়াই করে দেখাবো কিভাবে কত শক্তিভাবে লড়াই করান যায়। বলতেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস। রক্ষশ্রেষ্ঠ মানে আমি রক্ষাপুরের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, পরাক্রম দাস আমি দাস, কিন্তু আমাকে পরাজিত করা যায় না, আমি সেই ব্যক্তি। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। আর লক্ষণ তো একটা দুর্বল মানব। দুর্বল মানব কাকে ইঙ্গিত করেছে? লক্ষণকে। তো ওর মতো দুর্বল মানবকে আমি ভয় পাওয়ার কি আছে? যে অস্ত্র ছাড়া যুদ্ধের জন্য ডাকে, ও তো একটা দুর্বল মানব, সুতরাং ওকে আমার ভয় পাওয়ার কিছু নাই। বলতেছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী। অর্থাৎ অহংকার করে সে কি করতে চাচ্ছে? নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে, অনেক অহংকারের সাথে সেখানে সে প্রবেশ করতে চায়। বলতেছে আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। চাচা আমাকে আদেশ করেন। আজ্ঞা মানে, আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে আদেশ। তোমরা তোমাদের বইয়ের আশপাশে এক শব্দ লিখে ভরে রাখো, হ্যাঁ, যখন পড়বা তখন কাজে দিবে। চাচা আমাকে আদেশ করেন শাস্তি নরাধমে, আমি এই লক্ষণের মতো নরাধমকে, নরের যধম, ওরে আমাকে শাস্তি দিয়ে ছাড়বো। চাচা খালা আমার একটু আদেশ করেন, অর্ডার দেন। আসলে আমার মারানিকার সময় সারা মারে দিয়ে আমার সাইরা, আমি দেহি আজ করে দেখাম। তো আচ্ছা এরকম বাবা আবার কয় যে সাইস না সারে তো ওরা মাইটের খামো, দুইটা রাখিস। তো এরকম চাচাকে সে বলে চাচা আমার সারেন, খালি অর্ডার করেন, ওরাকে আমি আজকে দেখা দিতেছি। বলছে তব জন্মপুরে তার পদার্পণ করে বনবাসী। চাচা আপনার এই জন্মভূমিতে কে পদার্পণ মানে প্রবেশ করে, কে প্রবেশ করে? এই বনবাসী, এই লক্ষণকে বলছে। আমরা এখন বর্তমানে যেরকম মানুষকে জঙ্গল বলি, তুই তো একটা জঙ্গলি, এই জঙ্গলি এখানে বুঝোস না, সভ্যতা জানোস না। তো সেই লক্ষণ করেছে বনবাসী, অর্থাৎ জঙ্গলির শুদ্ধ রূপ হচ্ছে বনবাসী। বলছে চাচা আপনার কি খারাপ লাগে না আপনার এই জন্মভূমিতে প্রবেশ করতেছে এক জঙ্গলি, লক্ষণের মতন এক জঙ্গলি এখানে প্রবেশ করলো? হে বিধাত, হে বিধাতা মানে হে চাচা, নন্দন কমলে ভ্রমে দুরাচার দৈত্য। আমাদের এই লঙ্কাপুরীটা তো নন্দন কানন, নন্দন মানে সুন্দর, কানন মানে বাগান। চাচা আমাদের এটা তো সুন্দর, একটা সুন্দর সাজানো গোছানো বাগান, সেই বাগানের মধ্যে আপনি দুরাচার দৈত্যটাকে, দুরাচার মানে খারাপ, খারাপ আচার, এই আপনি লক্ষণের মতন একটা খারাপ দৈত্যটাকে এখানে প্রবেশ করার সুযোগ দিয়েছেন আমাদের সুন্দর সাজানো গোছানো বাগানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। বলছে আরে লক্ষণ তো প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল কমল মানে সুন্দর একটা কমল, মানে হচ্ছে পদ্ম ফুল, সুন্দর একটা পদ্ম ফুলের মধ্যে ও একটা কীট। আমাদের লঙ্কাপুরীটা সুন্দর একটা ফুলের মতন, আর এইখানে লক্ষণ আসা মানে এই ফুলের মধ্যে কেমন যেন একটা কীট প্রবেশ করলো, একটা পোকা চলে আসলো। তাহলে বলতেছে তাতা, বলতেছে তা কহ তাত সহিব কেমন হ্যান অপমান আমি। চাচা আমার খালি আপনি কন তো, এটা আমি কেমনে সহ্য করব? বলতেছে ভাতস পুত্র তব, আমি তো আপনারই রক্তের, আমার যেহেতু সহ্য হচ্ছে না, আপনার চাচা আপনি তো একই রক্ত প্রবেশ করতেছে, আপনার চাচা কেমনে সহ্য হচ্ছে? আপনার শরীরে তো সেই একই পিতার একই মাতারই কি রক্ত প্রবেশ করতেছে, কেমনে আপনি প্রবেশ করলেন আপনার নিজের ইয়েতে এমন একজন দুরাচার তো প্রবেশ করে? বলছে তব তুমিও হে রক্ষর মণি সইছ কেমনে। চাচা আপনিও কেমন করে এটা সহ্য করতেছেন? এই যে এতক্ষণ মেঘনাথ অনেক কথা বললো, একটা দম নাও, শ্বাস নাও, দরকার হলে ভিডিওটা পজ করে ভিডিওর পিছনে কি কথা বলেছে সেটা কোন জায়গা বুঝে নেই, সে জায়গাটা আবার একটু মার্কিং করো। আমি তোমাদেরকে পিছনটা আবার একটু কথা বলে দিই। যে বিভীষণ উত্তর দিয়েছিল না, যে আমি তার অত দাস হয়ে গেছি,
তারপর থেকে মেঘনাদ কি উত্তর দিল, চাচা আপনি কি বলেন, আপনার কথা শুনে মরে যেতে ইচ্ছা করে। তারপরে বলতেছে যে চাচা, চাঁদকে আল্লাহ কি করছে, আকাশে ফিট করেছে, সে তো ধুলায় নামে না। তারপরে বলতেছে রাজহাঁস তো পরিষ্কার পানিতে থাকে, আপনি কেন এরকম নোংরা পানিতে গেলেন, চাচা আপনি তো সিংহ, আপনি কেন লক্ষণের মতো শিয়ালের সাথে বন্ধুত্ব করলেন। তারপরে বলতেছে চাচা সব ঠিক আছে, বুঝছি যাওয়ার হয়েছে, শুধু এখন আমাকে অস্ত্র আনার সুযোগ দেন, আমি অস্ত্র দিয়ে লড়াই করে এই লক্ষণকে পরাজিত করব। তারপরে বলছে ঠিক আছে, কারণ কি এই লক্ষণ হচ্ছে আমাদের সুন্দর সাজানো গোছানো বাগানটার মধ্যে ও হচ্ছে একটা নরকের কীট। এই তো এরকম নানাভাবে ক্রিটিসাইজ করছে, শেষ। আচ্ছা, তাহলে এতক্ষণ কথা তো বিভীষণ মেঘনাদ বলল, তা মেঘনাদের এতক্ষণ কথা বলার পরে এখন বিভীষণ উত্তর দিবে, ঠিক আছে। এত কিছু বললে পরে একটু তো রাগ তো হয়, তো সে রাগ ঝাড়বে। আমরা তো কবিতার নোটের মধ্যে দেখেছিলাম যে কি মেঘনাদ কতক্ষণ কথা বলে, সামান্য বিভীষণ উত্তর দেয়, আবার মেঘনাদ কথা বলে, সামান্য বিভীষণ উত্তর দেয়, আবার মেঘনাদ কথা বলে। তো এখানে বিভীষণের একটু কি কথা বললো দেখো, বিভীষণ বেশি না, এখান থেকে এই এই পর্যন্ত কথা বলে, হ্যাঁ। এরপর থেকে কিন্তু আবার মেঘনাদের কথা শুরু। তো আমরা দেখি যে এই অংশের মধ্যে মেঘনাদ তার উত্তরটা দিবে, কেন সে দাস হয়েছে, কেন বিশ্বাসঘাতকতা করেছে, কেন সে মেঘনাদের পক্ষে নেই, কেন তাদের ভাই বা জাতিটাদের পক্ষে না থেকে সে চলে গেছে ওই রাম আর লক্ষণদের পক্ষে। তো এটা উত্তর দিচ্ছে, দেখ প্রথম বলতেছে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি। ফণি মানে হচ্ছে সাপ। ফণি মানে কি? ফণি মানে সাপ। এখন মহামন্ত্র বলে অর্থাৎ অনেক ওই যে বান, এটা বিশ্বাস করে হিন্দুরা যে পপু তারপরে নানা রকম মন্ত্রন্ত্র পড়লে সাপের ফনা যে আস্তে করে নিস্তেজ হয়ে যায়, এরকম বলতেছে মহামন্ত্রের ফলে যেমন সাপের ফনা নম্রশির মাথা নিচু হয়ে যায় এবং মলিন বদন লাজে মানে লজ্জায় মুখটা মলিন হয়ে যায়, এমনভাবে উত্তরীরা রথী, এই রথী বলতে যোদ্ধা, কিন্তু এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এত কথা শোনার পরে বিভীষণের চেহারার অবস্থা বোঝাচ্ছে, ওর চেহারাটা কেমন একদম লজ্জায় মলিন হয়ে গেছে, মনে হচ্ছে মাথাটা নিচু হয়ে গেছে, সাপের মাথা যেমন নিচু হয়ে যায় এরকম ভাবে। তারপরে উত্তর দিচ্ছে রাবণ অনুজ, অর্থাৎ উত্তরের রথী রাবণ অনুজ, অর্থাৎ উত্তর দিল বিভীষণ কিংবা রাবণের ছোট ভাই। লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী রাবণ আত্মজে মানে অর্থাৎ এই রাবণের আত্মার অংশ, আত্মাই না, কি আত্মীয় না তারা, বিভীষণ ভাই লাগে। তো এটা উত্তর দিচ্ছে, কি উত্তর দিল, নহি দোষী আমি, না ভাতিজা আমি দোষী না, নহি দোষী আমি দোষী নয়, তুমি আমাকে দোষ দিচ্ছ, আমাকে দোষ বলতেছো, আমি করছি বিশ্বাসঘাতক করছি না, আমি বিশ্বাসঘাতক করি নেই। বৎস বৃথা ভৎস মোরে, ভৎস মানে আমাকে তিরস্কার করছো, ভৎসনা করতেছো, বৃথায় হুদায় কোনো কারণ নাই। কারণ তুমি নিজ কর্মদোষে হায় মজাইলাই কনক লঙ্কা রাজা, আরে তুমি এবং তোমার বাপে নিজ কর্মদোষে তোমরা নিজেরাই মজাইছো, নিজটাকে ডুবে ফেলছো, নিমজ্জিত করে ফেলছো। কনক লঙ্কা রাজা, কনক মানে হচ্ছে সোনা বা স্বর্ণ, এই আমাদের সুন্দর সোনালী লঙ্কা, শ্রীলঙ্কাটাকে তোমরা কি করেছো, তোমরা নিজেরা ডুবাই ফেলছো। মজিলা আপনি, তোমার বাপের নিজের মজাইছে, তুমিও কি তোমরা নিজেরাও মজেছ। বিরত শতৎপাপ দেবকুল, আর এই যে আমি যে দেবতাদের কাছে চলে গেছি, আমি যে লক্ষণ এবং রামদের কাছে চলে গেছি কেন, কারণ বিরত শতৎপাপ, শতৎপাপ হচ্ছে সর্বদা, সর্বদা তারা পাপ মুক্ত দেবকুল, ওই দেবতা কুলে কোনো পাপ নাই, তারা কোনো পাপ করে না। আর এবে, আর তোমাদের লঙ্কাপুরী এখানে, এবে বলতে এখানে, এখানে এবে বলতে এখানে, আর এখানে পাপপূর্ণ লঙ্কাপুরী, আর এখানে তোমাদের লঙ্কাপুরী এটা পাপদে পূর্ণ হয়ে গেছে, আর একজনের বউ উঠায় নিয়ে আসো, হ্যাঁ দুইটা নিয়ে আসো, তো পাপদে পূর্ণ, তোমরা অসুর, তোমরা পাপদেব, তোমাদের এখানে পূর্ণ। প্রলয়ে যেমতি, প্রলয় মানে হচ্ছে বন্যা, অর্থাৎ বন্যায় যেমন ভাবে বসুধা কি হয়, পৃথিবী ডুবে যায়, ডুবেছে লঙ্কায় কাল সলিলে, এরকম ভাবে তোমার এই লঙ্কাও কি হবে, কালো পানিতে ডুবে যাবে। তো এই জন্যই আমি কি করছি, তো তোমাদের ডুবতে চাই নাই, পাপপুরিতে থেকে, এই পাপের আশ্রয় থেকে আমি আর ডুবতে চাই নাই, এই জন্য কি করেছি, রাঘবের পদাশ্রয় রক্ষাতে আশ্রয়ী, আমি এই জন্য রাঘবের পদে মানে তার পায়ের কাছে আশ্রয়তেই চলে গেছি, যে আমাকে যত ডুবতে না হয়, আমাদের যাতে তোমাদের পরিণতি বহন করতে না হয়। তাই আমি পর দোষে কে যায় মজিতে, আরেকজনের দোষে কে মজতে চায়, অন্য দোষে কেউ মজিতে চায় না। এরপরে বলতেছে এই যে এত কথা শোনার পরে এখন মেঘনাদ খেপে গেছে, কি চাচা পাপ শিখেতেছেন আমাকে, আর দেখো মেঘনাদ কি বলে, রুশিলা বাসবতাস, বাসবতাসকে ওই যে মেঘনাদ
মেঘনাদ যেহেতু বাসব জয় করেছিল, এই জন্য মেঘনাদ একটা নাম কি? বাসবত্রাস। রুশিলা বাসবত্রাস। মেঘনাদ রুশে উঠলো, রেগে উঠলো। রুশিলা মানে হচ্ছে রেগে উঠলো। তাই রুশিলা বাসবত্রাস, মেঘনাদ রেগে উঠলো। এখনই মেঘনাদের রাগান্বিত হওয়াটাকে এখানে একটা উপমাতে বুঝাচ্ছে তার রাগটা কেমন। আমরা বাহুবলী ছবি দেখছি না, কে বলে ওই যে এরকম বাহুবলী হঠাৎ করে গজানে উঠলে পৃথিবীর আকাশটা এরকম বিদ্যুৎ চমকে ওঠার, সেখানটা চেহারা হালকা করে দেখা যায়, ওটা ওই টাইপেরই। বলতেছে গম্ভীরে যেমতি, গম্ভীরে মানে হচ্ছে গভীর রাতে, যেমতি মানে যেমন ভাবে, নিশীথ মানে হচ্ছে রাত। তাহলে গভীর রাতে যেভাবে, অম্বর মানে আকাশ, গভীর রাতে যেভাবে আকাশে কি হয়, মন্ত্রে মানে হচ্ছে শব্দ, হ্যাঁ, চমকায় বা শব্দ হয়, মন্ত্র মানে শব্দ। জিমুতেন্ত্র, জিমুতেন্ত্র মানে হচ্ছে, জিমুত মানে হচ্ছে মেঘ, জিমুত মানে মেঘ, আর জিমুতেন্ত্র মানে হচ্ছে মেঘের আওয়াজ, ঠিক আছে। আর কপি মানে হচ্ছে আলো। বলতেছে নিশীথে অম্বরে, রাতের আকাশে যেমন ভাবে কি হয়, আলো জ্বলে ওঠে, হ্যাঁ, যখন বিদ্যুৎ চমকা তখন কি হয়, একটা শব্দ হয় আর আলো জ্বলে ওঠে। অর্থাৎ মেঘনাদের রাগটাকে তেমন বুঝাচ্ছে। মেঘনাদ যখন রেগে উঠলো, মনে হলো একদম গভীর রাতে অন্ধকার, কুচকুচ অন্ধকার রাতের মধ্যে হঠাৎ করে একটা বিদ্যুৎ চিলকি দিয়ে উঠলো, একটা বিদ্যুৎ চমক দিয়ে উঠলো। তারপরে কহিলা বীরেন্দ্র বলি, অর্থাৎ এরকম অবস্থায় কি বললো, মেঘনাদ উত্তর দিল, কি বললো, ধর্মপদগামী। ও চাচা, আমার ধর্ম শিখাইতেছেন যে আপনি একেবারে অনেক ধর্মের পথে আছেন, আমি ধর্ম থেকে বের হয়ে গেছি। হে রাক্ষস রামানুজ, হে রাক্ষসের রামের অনুজ, রামানুজ কাকে, লক্ষণকে বোঝাইছে। হে রাক্ষস রামানুজ বিখ্যাত, না লক্ষণকে না, এটা হচ্ছে বিভীষণকে বুঝাইছে, কারণ তার ভাই আচ্ছা রামানুজ, হে রাক্ষস রামানুজ, ও আচ্ছা, হে রাক্ষসের ছোট ভাই, ঠিক আছে। বিখ্যাত জগতে তুমি, চাচা আপনি তো জগতে বিখ্যাত, আপনিও বিভীষণ, আপনার নামটাও মানুষ চিনে জানে, বিভীষণের চিনে যে আপনার রাবণের ভাই। আপনি বলেন তো কোন ধর্মতে কহদাস শুনি, জ্ঞাতিত্ব ভাতিত্ব জাতি সকি দিলা জলাঞ্জলি। চাচা আপনি তো ধর্ম শিখাইতেছেন, আপনি বলেন আপনি কোন ধর্মে পাইছেন যে কি করতে হয়, কি জ্ঞাতিত্ব মানে হচ্ছে আত্মীয়তা, জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়, জ্ঞাতি কি আত্মীয়, তাহলে জ্ঞাতিত্ব মানে আত্মীয়তা, আত্মীয়, ভ্রাতৃত্ব মানে হচ্ছে ভাই, জাতি মানে জাতি। চাচা আপনি বলেন আপনি কোন ধর্মতে পাইছেন যে কি আত্মীয়তা ভ্রাতৃত্ব জাতি সবকিছু কি করতে হয়, জলাঞ্জলি দিতে হয়, সবকিছুকে ভুলে যেতে হয়। হ্যাঁ, শাস্ত্র বলে গুণবান যদি পরজন, অর্থাৎ পর একজন যদি সে গুণবান হয়, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। শাস্ত্র বলে যদি গুণবান পরজন হয়, অর্থাৎ অন্য কেউ গুণবান হয়, তার অনেক গুণ থাকে, তাহলে গুণহীন স্বজন, অর্থাৎ যেই স্বজনের কোনো গুণ নাই, সেও কি শ্রেষ্ঠ, পরপর সদা, সে সব সময়ের জন্যই শ্রেষ্ঠ। তারপরে বলতেছে হে শিক্ষা, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। চাচা এই যে নিচু হওয়া, এই যে বিশ্বাসঘাতকতা করা, এই যে আপনজন ভাতি জাতি সবাইকে জলাঞ্জলি দেওয়া, নিজের আপনজনকে গুণবান মনে না করে ওই বাহিরের শত্রুকে গুণবান মনে করা, তাদেরকে দাসত্ব হওয়া, এই শিক্ষা চাচা আপনি কই শিখিলেন। কিন্তু বৃথা গঞ্জিত মা, চাচা আপনাকে আমি বৃথাই ভৎসনা করতেছি। গঞ্জিমান হচ্ছে ভৎসনা করা, তিরস্কার করা। তাহলে চাচা আমি আপনাকে শুধু শুধুই কি করতেছি, তিরস্কার করছি। বলতেছে হেন সহবাসে হে পিতব্য বর্বরতা কেন না শিখেবে। এটা এই পর্যন্ত একটু গেলেন। হেন সহবাসে হে পিতব্য বর্বরতা কেন না শিখেবে। হ্যাঁ, সহবাসে মানে কি, বসবাসে। চাচা ঠিক আছে বুঝছি তো, আপনি যে নিচু কাজ করছেন, যে বিশ্বাসঘাতকতা কাজ করছেন, আর এই কামটা শিখবেন না কিসের জন্য। হ্যাঁ, বর্বরতা বলতেছে গতি যা নিঃসহ নিঃসে দুর্মতি। গতি যা নিঃসহ, যে গতি, গতি মানে হচ্ছে তার চলাচল, তার হচ্ছে যাতায়াত, তার জীবনযাপন, তার সামনে অগ্রগতি, যার গতিটাই নিচের দিকে, নিঃসে দুর্মতি, তার তো মতিগতি, তার তো দুর্মতি আছে, তার তো আরো অধপতন আছে। তাহলে এটা কেন বলছে, ইঙ্গিত দিছে কাকে, আরে চাচা আপনি শিখবেন না কে লেগে, আপনি আসেনি লক্ষণের মতন একটা চামারের সাথে, লক্ষণের মতো একটা ছোট লোকের সাথে, তো আপনি তো ছোট লোকের সাথে থাকতে থাকতে আপনি ছোট লোকই শিখে গেছেন। এরকমই ইঙ্গিত দিয়ে কথাটা বলেন। লাইনটা খুব গুরুত্বপূর্ণ, নিজ গতি যা নিঃসহ নিঃসে দুর্মতি। তো এই যে ব্যাখ্যা বা আলোচনাগুলো করলাম, এইগুলো তোমাদেরকে আশা করি প্রচুর প্রচুর উপকার দিবে।
পুরো কবিতাটা বুঝতে পেরেছো। এরপর এখন এখানে বেসিক এই পর্যন্ত শেষ। আমরা পরবর্তী এইটা হচ্ছে নিজেরা পড়বা, সহজ বাক্যে লেখা আছে, এটা আমাদের কোনো ভিডিও থাকবে না। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে চরিত্র বিশ্লেষণ নিয়ে একটা ভিডিও থাকবে, আর একটা হচ্ছে এই এগুলো তো লাইভে থাকবে, এমসিকিউ জ্ঞানমূলক আমরা লাইভে সমাধান করব। তারপরে হচ্ছে বা আমাদের অফলাইনে বসে সমাধান করব। এই যে অনুধাবনের জন্য একটি ভিডিও থাকবে, কারণ তাইলে বুঝতে পারবো কোন বাক্যটা কোন প্রেক্ষাপটে বলেছে। তো সেটা পারার জন্য কিন্তু তোমাকে ইয়াটাই পড়তে হবে, কি বলা যায়, আমাদের যে এই যে যে পড়া যেটা আছে এই বেসিক যেটা, সেটাকেও বুঝতে হবে। তো বেসিকের মধ্যে অনুধাবনও আসলে বোঝা হয়ে গেছে, তারপরও শুধু অনুধাবনের জন্য আর সৃজনশীলের জন্য আমরা আরও ভিডিও রাখবো। সেইগুলো দেখে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমাদের রেজাল্ট ভালো হোক সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।